এই কাহিনীটি একজন র্যাঙ্ক হান্টার সাং জিনভুয়ের, যাকে পৃথিবীর সবচেয়ে দুর্বল হান্টার বলা হয় এবং সবাই তাকে নিয়ে ঠাট্টা তামাশা করে। কিন্তু সে তাদের কথায় কান দেয় না, কারণ বাবার নিখোঁজ হওয়ার পর সেই তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মায়ের চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন, যিনি বর্তমানে কোমায় আছেন, এবং তার বোনের পড়াশোনার দায়িত্ব তার ওপর। তাই সবচেয়ে দুর্বল হওয়া সত্ত্বেও সে প্রতিদিন নিজের জীবন ঝুঁকিতে ফেলে যাতে সামান্য কিছু টাকা আয় করতে পারে। কিন্তু একদিন যখন একটি ডানজনে সবাই তাকে মরার জন্য ফেলে চলে যায়, তখন তার সেকেন্ড অ্যাওয়েকেনিং ঘটে এবং সে বিশ্বের একমাত্র হান্টারে পরিণত হয় যে নিজের র্যাঙ্ক বা লেভেল বৃদ্ধি করতে পারে। কাহিনীর শুরুতে আমাদের ৩ বছর আগের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে একটি দ্বীপে অনেক হান্টার মনস্টারদের সাথে লড়াই করছে। কিন্তু সেই অ্যান্ট মনস্টারগুলো অত্যন্ত শক্তিশালী ছিল, তাই হান্টারদের আক্রমণের কোনো প্রভাব তাদের ওপর পড়ছিল না। তারা সহজেই সবাইকে হারিয়ে দিচ্ছিল এবং অনেককে গুরুতর আহত করছিল। সেখানে একজন ব্যক্তি প্রায় মরতে বসেছিল। ঠিক তখনই একজন হিলিং হান্টার সেখানে পৌঁছে তাকে বাঁচিয়ে নেয় এবং তার ক্ষত দ্রুত সারিয়ে তোলে। কিন্তু তখনই সেখানে আরও কিছু মনস্টার চলে আসে এবং হিলারের ওপর আক্রমণ করতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে সেখানে তার আরও কিছু সঙ্গী পৌঁছে যায়। যেহেতু তারা ৩ জনই র্যাঙ্ক হান্টার ছিল, তাই তাদের ওই মনস্টারদের সাথে লড়তে খুব একটা সমস্যা হচ্ছিল না। এর পরপরই সেখানে একটি বিশাল সাদা অ্যান্ট মনস্টার আসে। তার আকার দেখে সবার মনে হয় যে সে হয়তো তাদের লিডার। এরপর ২ জন হান্টার মিলে তার সাথে লড়াই শুরু করে এবং খুব সহজেই তাকে হারিয়ে দেয়। কিন্তু তখনই সেখানে আরও অনেক সাদা অ্যান্ট মনস্টার চলে আসে, যা দেখে তারা বুঝতে পারে যে ওই মনস্টারটি কোনো লিডার ছিল না। তখন তারা দুজনেই নিজেদের শক্তি বাড়িয়ে সমস্ত মনস্টারদের খতম করে দেয়। তাদের সেই ভয়াবহ লড়াই শহর থেকেও মানুষ দেখতে পাচ্ছিল। সেখানে চয় চং ইন নামের একজন হান্টার তার হান্টার বাহিনীর সাথে সঠিক সময়ে পৌঁছে যায়, কারণ সেখানে শত শত অ্যান্ট মনস্টার আসছিল। সে তার একটি আঘাতেই সব ছোট পিঁপড়েদের শেষ করে দেয়, কিন্তু বড় পিঁপড়েগুলো এগোতে থাকে, যাদের সাথে লড়াই করতে বাকি হান্টাররা এগিয়ে যায়। এই পৃথিবীতে ১০ বছর আগে এমন কিছু পোর্টাল দেখা দিতে শুরু করে যা ভিন্ন ডাইমেনশনের সাথে যুক্ত। এই পোর্টালগুলোর ভেতরে অনেক জাদুকরী জীব এবং মনস্টার থাকে, যাদের ওপর সাধারণ অস্ত্রের কোনো প্রভাব পড়ে না। তাদের মারার জন্য হান্টারদের প্রয়োজন হয়। হান্টার হলো সেই সব মানুষ যারা জাদুকরী ক্ষমতা লাভ বা অ্যাওয়েকেন করেছে। তাদের শক্তির ওপর ভিত্তি করে বিভিন্ন র্যাঙ্ক দেওয়া হয়, যেমন এস, এ, বি, সি, ডি এবং ই, যেখানে এস র্যাঙ্ক সবচেয়ে শক্তিশালী এবং ই র্যাঙ্ক সবচেয়ে দুর্বল। একবার কোনো মানুষের শক্তি জাগ্রত হয়ে গেলে সে যতই প্রশিক্ষণ নিক না কেন নিজের শক্তি আর বাড়াতে পারে না। এরপর আমরা বর্তমানের দৃশ্য দেখি, যেখানে অনেক হান্টার একটি ডানজন রেডের জন্য জড়ো হয়েছে। সেখানে সাং জিন ভুও পৌঁছে যায়। তাকে দেখে সবাই খুশি হয়। তাকে দেখে সবাই খুশি কেন হচ্ছে? সে কি খুব শক্তিশালী? শক্তিশালী? তুমি জানো ওর ডাকনাম কি? দ্য ওয়ার্ল্ডস উইকেস্ট হান্টার। ওর আসার মানে হলো এই ডানজনটি বেশ দুর্বল হতে চলেছে, তাই কারো দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। চলো বেশি কথা না বলি, পাছে সে আবার শুনে ফেলে। গাধার দল, আমি তোমাদের সব কথা শুনতে পাচ্ছি, তোমরা এত চিৎকার করে কথা বলছো। ঠিক তখনই সেখানে জুহি পৌঁছে যায় এবং জিন উর আঘাতের জন্য তাকে বকতে শুরু করে। জুহির প্রশ্নের উত্তরে জিনবু জানায়, আসলে আমি একটি র্যাঙ্ক ডানজনে আহত হয়েছিলাম। আমার ছাড়া আর কারো একটা আঁচড়ও হ্যাগেনি। সেখানে কেউ হিলারও নিয়ে যায়নি, কারণ তাদের সাথে একজন হাই র্যাঙ্কার ছিল। জুহি অবাক হয়ে বলে, একজন হাই র্যাঙ্কার থাকার মানে তো এই নয় যে তারা হিলার নিয়ে যাবে না। জিনহু উত্তর দেয়, না, কোনো ব্যাপার না, এমনটা হয়েছে কারণ আমি দুর্বল, এখন আমার এতে অভ্যাস হয়ে গেছে। এই কথা শুনে জুহি আর কিছু বলতে পারে না। এরপর সবাই রেডে যাওয়ার জন্য তৈরি হয়। তাদের সামনে একজন হান্টার দাঁড়িয়েছিল, যার নাম মিস্টার সং। সে বলে যে সে এই দলের লিডার হতে চায়, কারো কোনো আপত্তি আছে কিনা। যেহেতু সে সবচেয়ে শক্তিশালী ছিল, তাই সবাই তাকে লিডার হিসাবে মেনে নেয়। এরপর সবাই একে একে ডানজনের ভেতরে প্রবেশ করে। কিন্তু জিনহু বাইরে দাঁড়িয়ে ভাবছিল, এই ছোট ছুরিটা, যার জাদুকরী শক্তিও খুব কম, কিন্তু আমার আয়ে আমি শুধু এটাই কিনতে পেরেছি। চলো, কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালো। এই ভেবে সেও পোর্টালের ভেতরে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর সে একটি মনস্টারকে হারিয়ে দেয়, যেখান থেকে সে একটি মানা ক্রিস্টাল পায়। মনস্টারদের মারার পর তাদের থেকে মানা ক্রিস্টাল এবং জেম পাওয়া যায়, যা হান্টাররা গিল্ডে জমা দিয়ে প্রচুর টাকা আয় করে। এই ক্রিস্টালগুলো ব্যবহার করে অস্ত্র এবং জাদুকরী সরঞ্জাম তৈরি করা হয়, যা শক্তিশালী মনস্টারদের হারাতে সাহায্য করে। মনস্টার যত শক্তিশালী হয়, তার থেকে পাওয়া জাদুকরী বস্তু তত বেশি দামি হয়। তখনই একটি গবলিন জিন উর ওপর হামলা করে। সে তা রুখে দিলেও তার ছুরিতে ফাটল ধর যায়।
কোনোভাবে জিনভু সেই গবলিনের আক্রমণগুলো এড়াতে থাকে এবং সুযোগ বুঝে আক্রমণ করে, কিন্তু ফাটলের কারণে তার ছুরিটি ভেঙে যায় এবং মনস্টারটি তাকে মারাত্মকভাবে আহত করে। কিন্তু সে মারা যাওয়ার আগেই অন্য হান্টাররা এসে তাকে বাঁচিয়ে নেয়। মিস্টার সং জুহিকে বলে যেন সে দ্রুত জিনভুকে হিল করে। জুহি তাকে সুস্থ করতে শুরু করে এবং জিনভু দেখে যে বাকি সব হান্টাররা মনস্টারদের সাথে লড়ছে এবং কিছুক্ষণের মধ্যেই তারা সবাই মিলে সেই ডানজনের বসকে হারিয়ে দেয়। এসব দেখে সে বিষণ্ণ হয়ে পড়ে। সব শেষ হয়ে গেল, আমি শুধু একটি র্যাঙ্ক ক্রিস্টালই নিতে পারলাম। আমি কি শুধু এটার জন্যই নিজের জীবন বিপন্ন করেছিলাম? ঠিক তখনই একজন ব্যক্তি সব হান্টারদের ডাক দেয় এবং জানায় যে এখানে একটি গুহা আছে। এটি দেখে তাদের মনে হতে থাকে যে এটি সম্ভবত একটি ডাবল ডানজেন, কারণ বসকে হারানোর পরেও এই ডানজেনটি বন্ধ হচ্ছে না। এমন পরিস্থিতিতে প্রোটোকল হলো যে আমাদের এটি হান্টার অ্যাসোসিয়েশনকে রিপোর্ট করা উচিত এবং তাদের নির্দেশের জন্য অপেক্ষা করা। কিন্তু একজন বলে ওঠে, কিন্তু তাহলে সব লুটও তো তারাই পেয়ে যাবে। এটা তো একটা র্যাঙ্ক ডানজেন, এতে ভয় পাওয়ার কি আছে? মিস্টার সং বলেন, তবু এটি বেশ বিপজ্জনক হতে পারে, তাই আমরা ভোট দেব। ভোটে 6 জন যাওয়ার জন্য প্রস্তুত ছিল এবং 6 জন ছিল না। কিন্তু তখনও জিনভু ভোট দেয়নি। জিনভু, এখন সব তোমার উপর নির্ভর করছে। জিনভু ভাবতে থাকে, আমি জানি একটি র্যাঙ্ক ডানজেন আমার জন্য কতটা বিপজ্জনক হতে পারে, কিন্তু আমার টাকার খুব প্রয়োজন। বাবার নিখোঁজ হওয়ার পর ঘরে আমি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমার মায়ের চিকিৎসার জন্য টাকা দরকার এবং ছোট বোনের পড়াশোনার জন্য। আমাকে যেতেই হবে। হ্যাঁ, আমিও ডানজেনের ভেতরে যেতে চাই। এরপর আমাদের একটি ফ্যাসিলিটি দেখানো হয় যেখানে সেই সব মানুষ যারা সম্প্রতি তাদের শক্তি জাগ্রত করেছে তারা তাদের ক্ষমতার পরীক্ষা দিচ্ছে। সেই ফ্যাসিলিটির বাইরে অনেক গিল্ডের লোক তাদের নিয়োগ করার চেষ্টা করছে। তাদের মধ্যে একজন ব্যক্তি কাউকে ফোন করে, জানায় একজন র্যাঙ্ক হান্টার এবং 2 জন র্যাঙ্ক হান্টার আমাদের সাথে যোগ দিতে রাজি হয়েছেন। যাকে ফোন করা হয়েছিল তিনি হলেন মিস্টার চৌরি। তিনি বলেন, লিঙ্গ এবং বয়স বিবেচনা না করে সেই সব প্রতিভাবানদের সাথে পরিচয় করিয়ে দাও। জি স্যার, আর আপনি তো জানেন যে আমাদের চাহে ইনের থেকে বেশি প্রতিভাবান আর কেউ নেই। এরপর আমরা শহরের একটি দৃশ্য দেখি যেখানে কিছু চোর এক মেয়ের পার্স ছিনিয়ে পালাচ্ছিল, কিন্তু তখনই তাদের সামনে চাহেইন চলে আসে। সে সহজেই চোরদের কাছ থেকে পার্সটি উদ্ধার করে, কিন্তু যখন সে পার্সটি ফেরত দিচ্ছিল সবাই তাকে চিনে ফেলে এবং চারপাশ থেকে ঘিরে ফেলে। ভিড় দেখে সে বেচারি বেশ নার্ভাস হয়ে যায় এবং এক লাফে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ডানজেনের ভেতরে সবাই সেই গুহার দিকে এগোতে থাকে। সরি জুহি, আমার ভোটের জন্য তোমাকেও ভেতরে আসতে হলো। তুমি ঠিক আছো তো? জুহি রেগে গিয়ে বলে, ঠিক, আমি ঠিক কি করে থাকি? ওর আক্রমণ যদি সামান্য একটু অপরে হতো তাহলে তুমি এতক্ষণে মারা যেতে। তুমি জানো আমি কত কষ্ট করে তোমাকে সুস্থ করেছি। জুহির বকুনি শুনে জিনও বুঝতে পারে যে এই র্যাঙ্ক হিলারের কারণেই সে এখনও বেঁচে আছে। সে আবারও ক্ষমা চায়। জুহি তখন বলে, যদি সত্যিই ক্ষমা চাইতে চাও তবে আমাকে কখনো ডিনারে নিয়ে যেও। এদিকে এই রুগ্ন ছেলেটারও গার্লফ্রেন্ড হওয়ার জন্য লোক তৈরি আছে, ভাবা যায়। ঠিক তখনই তারা সবাই এক বিশাল দরজার সামনে পৌঁছায়। এত বড় দরজা সচরাচর দেখা যায় না, কিন্তু কিম জানায় যে যেহেতু তারা এতদূর চলে এসেছে তাই খালি হাতে ফিরবে না। অন্যদিকে শহরে যারা নতুন হান্টার হয়েছে তাদের হান্টার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের একটি ভিডিও দেখানো হচ্ছে। সেখানে বলা হচ্ছে এই পোর্টালগুলো বিশ্বে 10 বছরেরও বেশি সময় আগে এসেছে, কিন্তু এখনও অনেক রহস্য আমাদের অজানা। যদি আপনি হান্টার হিসেবে টিকে থাকতে চান তবে সব সময় সতর্ক থাকা জরুরি। আপনি যতই অভিজ্ঞ হন না কেন, বেঁচে থাকার একটাই পথ, সতর্কতা। কিন্তু এই ড্যানজানের ভেতরে থাকা মানুষগুলোকে দেখে মনে হচ্ছে তারা মূল বিষয়টিই ভুলে গেছে। তারা এমন এক রহস্যময় ঘরে প্রবেশ করছে যা অত্যন্ত বিপজ্জনক এবং কেউ সে সম্পর্কে কিছুই জানে না। ভেতরে গিয়ে তারা দেখে চারদিকে অনেক মূর্তি ঘেরা, যেগুলো দেখে মনে হয় কয়েক 100 বছরের পুরনো। সাং জিনু সেখানে থাকা সবচেয়ে বড় মূর্তির সামনে গিয়ে দাঁড়ায়। জুহি ভয়ে কাঁপতে শুরু করে। সবাই ভাবতে থাকে এই ড্যানজনের বস কোথায়। ঠিক তখনই সাং মেঝের দিকে তাকায়, যা দেখতে অনেকটা ম্যাজিক সার্কেলের মতো। সেখানে একটি মূর্তির হাতের ট্যাবলেটে কিছু লেখা দেখা যায়। তাতে কোনো এক দেবতাকে পূজা করার জন্য কিছু আজ্ঞা বা নির্দেশাবলী লেখা ছিল, যা সাং পড়তে শুরু করে। 1. কনস্টেলেশনকে পূজা করো। 2. কনস্টেলেশনের প্রশংসা করো। 3. তোমার ভক্তির প্রমাণ করো। হঠাৎ জিনো চিৎকার করে বলে যে সে মূর্তির চোখ নড়তে দেখেছে। ওই মূর্তিটি তাদের দিকেই তাকিয়েছিল। যে এই কথাগুলো মানবে না সে এখান থেকে জীবিত বের হতে পারবে না। সাং এই কথাটি পড়ার সাথে সাথেই যে দরজা দিয়ে তারা এসেছিল তা সজোরে বন্ধ হয়ে যায়। এটি দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। একজন হান্টার বলতে থাকে, এই কারণেই আমি আসতে চাইনি, তোমাদের সব ধন সম্পদ তোমরা রাখো, আমি এখান থেকে চললাম। সে দরজায় ধাক্কা দিতেই একটি মূর্তি তার উপর হামলা করে এবং চোখের পলকে তার মাথা দেহ থেকে
থেকে আলাদা হয়ে যায়। এই দৃশ্য দেখে সেখানে থাকা সব হান্টারের আত্মা শুকিয়ে যায়। তারা ভয়ে চিৎকার করতে থাকে। ওই হান্টারের র্যাঙ্ক কি ছিল? সাধারণ একটা মূর্তি এত সহজে তাকে হারিয়ে দিল? সে নিশ্চয়ই আমার চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল, কিন্তু তবুও মারা গেল। এটা তো একটা ডি র্যাঙ্ক ড্যাঞ্জন ছিল, এখানে এমনটা হওয়ার কথা নয়। তখনই জিনুর জুহির কথা মনে পড়ে এবং সে পেছনে থাকা সেই বিশাল মূর্তির দিকে তাকায়। ওই মূর্তির চোখগুলো সরাসরি জিনুর দিকে তাকিয়েছিল, যা দেখে সে আরও ভয় পেয়ে যায়। আমি আগেও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পড়েছি। আমার প্রথম মিশনেই আমি 10 শুট হয়ে গিয়েছিলাম, যার ফলে একটি ই র্যাঙ্ক মনস্টার আমাকে এত গভীরভাবে আহত করেছিল যে আমাকে 4 সপ্তাহ হাসপাতালে থাকতে হয়েছিল। একবার গোলকধাঁধায় আটকে আমি প্রায় না খেয়ে মরতে বসেছিলাম। একটি লো র্যাঙ্ক ড্যাঞ্জনে যাওয়াও আমার জন্য জীবন মরণ সমস্যা। হান্টাররা মনস্টারদের থেকে পাওয়া জেম বা পাথর বিক্রি করে ভালো অস্ত্র ও সরঞ্জাম কেনে, যাতে তারা আরও শক্তিশালী হতে পারে। কিন্তু জিনুর কাছে ছিল শুধু একটি সস্তা ছুরি। যদি এই ছুরির কিছু হয় তবে তাকে হাত দিয়েই লড়তে হবে, তাই বেঁচে থাকার জন্য তাকে প্রতি মুহূর্তে সজাগ থাকতে হয়। সম্ভবত এই কারণেই বিপদের আভাস সে সবার আগে পায়। জিনু হঠাৎ চিৎকার করে সবাইকে নিচে শুয়ে পড়তে বলে। তখনই সেই বিশাল মূর্তির চোখ থেকে আগুনের লেজার বেরিয়ে আসে, যাতে একজন হান্টার পুড়ে ছাই হয়ে যায় এবং লেজারের তেজে মাটি পর্যন্ত গলে যায়। কোনোভাবে জিনু জুহিকে বাঁচাতে সক্ষম হয়। এসব কিভাবে হলো? আমরা কি এখানে ফেসে গেলাম? এখান থেকে বের হওয়ার কোনো পথ নেই? আমি কি এখানেই মারা যাব? কেউ নিজের জায়গা থেকে নড়বে না, না হলে এই মূর্তি আবার আক্রমণ করবে। জুহি তখনও ভয়ে সিটিয়েছিল। জিনু বলে, জুহি, আমি যদি মূর্তির মুভমেন্ট লক্ষ্য না করতাম তবে আমরা সবাই মারা যেতাম। তখনই জিনু দেখে যে মিস্টার সাংয়ের একটি হাত কাটা পড়েছে। সে দ্রুত তার হাতে পট্টি বেঁধে দেয়। সে জুহিকে হিল করতে বলে, কিন্তু সে মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছে যে সে কিছু করতে পারছে না। জুহি বি র্যাঙ্ক হওয়া সত্ত্বেও কেন শুধু সাধারণ রেইডে অংশ নেয়, জিনু তা বুঝতে পারে। জিনু ভাবতে থাকে, আমি অনেক বি র্যাঙ্ক ড্যাঞ্জনে গেছি, কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আমাদের সামনে যে বিপদ আছে তা এস র্যাঙ্ক ড্যাঞ্জনে থাকা উচিত। তখনই জিনুর ওই ট্যাবলেটের কথা মনে পড়ে। তার মনে হয় যে কনস্টেলেশনের কথা বলা হয়েছে তিনি হয়তো এই মূর্তিটি। তখন একজন হান্টার উঠে দাঁড়িয়ে বলে যে সে তার নিজের গতির ওপর পূর্ণ বিশ্বাস রাখে। ও আক্রমণ করার আগেই এখান থেকে বেরিয়ে যাবে, কিন্তু তার গতি সেই মূর্তির লেজারের চেয়ে বেশি ছিল না। এটি দেখে বাকিরা আরও আতঙ্কিত হয়ে পড়ে। এই মূর্তি আমাদের যে কোনো সময় মেরে ফেলতে পারে, তাহলে এখনও আমাদের কেন বাঁচিয়ে রেখেছে? মিস্টার সাং, প্রথম আজ্ঞা তো কি ছিল? কনস্টেলেশনকে পূজা করো। জিনু সাহস করে উঠে দাঁড়ানোর চেষ্টা করে। অমনি মূর্তির চোখ জ্বলতে শুরু করে। সে তৎক্ষণাৎ হাঁটু গেড়ে বসে যায় এবং সাথে সাথে মূর্তির আক্রমণ থেমে যায়। সবাই মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে পড়ো। যতক্ষণ আমাদের মাথা একটি নির্দিষ্ট উচ্চতার নিচে থাকবে ও আমাদের কিছু করবে না। এরপর সব হান্টার সেই মূর্তির সামনে মাথা নত করে সিজদা বা প্রণামের ভঙ্গিতে বসে পড়ে। আর এটি দেখা মাত্রই সেই মূর্তির মুখে এক ভয়ঙ্কর বিশাল হাসি ফুটে ওঠে। এটি দেখে একজন হান্টার সাহস পেয়ে দাঁড়িয়ে যায় এবং তাকে দেখে বাকিরাও দাঁড়াতে থাকে। তাদের মনে হতে থাকে যে তারা এখন নিরাপদ। কিন্তু তখনই সেই মূর্তি, সেই বিশাল মূর্তিটি নড়াচড়া শুরু করে। সে উঠে দাঁড়িয়ে তাদের পিষে ফেলার জন্য এগোতে থাকে। জিনও বুঝতে পারে তাদের দ্রুত দ্বিতীয় আজ্ঞাটি পালন করতে হবে, কনস্টেলেশনকে প্রশংসা করো। এক হান্টার আত্মবিশ্বাসের সাথে এগিয়ে গিয়ে বলে যে সে জানে কিভাবে প্রশংসা করতে হয়, কিন্তু তার শব্দগুলো ভুল ছিল। সাথে সাথে সেই মূর্তি তাকে পিষে মেরে ফেলে। এরপর সে একটি মেয়েকেও পদদলিত করে। ভয়ে সবাই দিক বিদিক ছুটতে শুরু করে। পালানোর সময় পার্ক ভাবতে থাকে সে এভাবে মরতে পারে না, তার পরিবারকে একা ফেলে যাওয়া সম্ভব নয়। কিন্তু সে একটি মূর্তির পাশে দাঁড়াতেই সেই মূর্তিটি তাকে মাঝখান থেকে দ্বিখণ্ডিত করে দেয়। সবাই চিৎকার করে বলতে থাকে, আমরা এর কি প্রশংসা করব? এ তো কনস্টেলেশনের চেয়ে শয়তান বেশি। তখনই জিনু লক্ষ্য করে যে কিছু মূর্তির হাতে অস্ত্র থাকলেও কয়েকটির হাতে বাদ্যযন্ত্র আছে। সে চিৎকার করে সবাইকে বলে, সবাই বাদ্যযন্ত্র হাতে থাকা মূর্তিগুলোর সামনে গিয়ে দাঁড়াও। সবার আগে মিস্টার সাং একটি মূর্তির সামনে যান এবং তিনি পৌঁছানোর মাত্রই মূর্তিটি যন্ত্র বাজাতে শুরু করে। কিমো একটি মূর্তির কাছে গিয়ে নিজেকে রক্ষা করে। জিন ও জুহিকে নিয়ে একটি মূর্তির কাছে যায়, কিন্তু সেটি সক্রিয় হয় না। জিনু বুঝতে পারে এক মূর্তির কাছে কেবল একজনই দাঁড়াতে পারবে, তাই সে জুহিকে সেখানে রেখে নিজে অন্য মূর্তির খোঁজে দৌড়াতে থাকে। কিন্তু সেই বিশাল মূর্তির হাত থেকে বাঁচতে গিয়ে সে ভুলবশত একটি অস্ত্রধারী মূর্তির সামনে চলে আসে, যা তার উপর হামলা করে এবং তার একটি পা কেটে ফেলে। মারাত্মক যন্ত্রণার মধ্যেও সে হামাগুড়ি দিয়ে অন্য একটি মূর্তির দিকে এগিয়ে যায় এবং শেষ মুহূর্তে তার কাছে পৌঁছতে সক্ষম হয়। সাথে সাথে সেই মূর্তিটি গান গাইতে শুরু করে। সঙ্গীত শুনে বিশাল মূর্তিটি শান্ত হয়ে পুনরায় তার সিংহাসনে গিয়ে বসে। জুহি দ্রুত জিনুর কাছে ছুটে আসে এবং তার কাটা পা দেখে কান্নায় ভেঙে পড়ে। সে তাকে হিল করার চেষ্টা করে, কিন্তু অতিরিক্ত শক্তি ব্যবহারের ফলে সে নিজেই অসুস্থ হয়ে পড়তে থাকে। অন্যদিকে বাকি হান্টাররা মিস্টার সাংকে দোষারোপ করতে শুরু করে, কারণ লিডার হিসেবে তিনিই তাদের এখানে নিয়ে এসেছিলেন। সাং শান্তভাবে মেনে নেন যে সব দায়ভার তার।
ঠিক তখনই বড় মূর্তিটি হাত তোলে এবং হলের মাঝখানে একটি বেদি বা যজ্ঞকুণ্ড আবির্ভূত হয়। জিনও বুঝতে পারে এটি শেষ ধাপ। তৃতীয় আজ্ঞা ছিল ঈশ্বরে বিশ্বাস করো। কিম ধারণা করে এখানে সম্ভবত কোনো জীবন্ত বলিদানের প্রয়োজন এবং সে রাগে তার তরোয়াল মিস্টার সাংয়ের গলায় ধরে যে তাকেই তার ভুলের শাস্তিস্বরূপ উৎসর্গ হতে হবে। মিস্টার সং একাই সেই বেদির দিকে এগিয়ে যান। তিনি সেখানে পৌঁছানো মাত্রই একটি আগুনের শিখা জ্বলে ওঠে। সং জিন উর কাছে জানতে চান এখন কি করতে হবে। জিন উ নিজেও সবটা বুঝতে পারছিল না, তাই সে বাকি হান্টারদের বলে তাকে ধরাধরি করে বেদির কাছে নিয়ে যেতে। তারা পৌঁছানোর সাথে সাথে আরও 3টি আগুনের শিখা জ্বলে ওঠে। মিস্টার সং জিজ্ঞেস করেন, আমরা যদি এখানে আটকে থাকি তবে কেউ কি আমাদের বাঁচাতে আসবে? জিনু জানায় এই পোর্টালটি খোলার 7 দিন হতে চলল। উদ্ধার হওয়ার আগেই এই মূর্তিগুলো তাদের মেরে ফেলবে। নিয়ম অনুযায়ী যদি কোনো পোর্টাল 7 দিন খোলা থাকে তবে তার ব্যারিয়ার ভেঙে যায় এবং সমস্ত মনস্টার মানুষের জগতে ঢুকে পড়ে। এরপর আমরা ডানজানের বাইরের দৃশ্য দেখি, যেখানে জিন উর বোন হাসপাতালে তাদের অসুস্থ মায়ের সাথে দেখা করতে এসেছে। তার মা কোমায় আছেন এবং বোনটি তাকে তার সারাদিনের গল্প শোনাচ্ছিল। ডানজানের ভেতরে জিন ও বাকিদেরও বেদির ওপর ডাকলে আরও 2টি আগুন জ্বলে ওঠে এবং তাদের চারদিকে একটি নীল রঙের বৃত্ত তৈরি হয়। সাথে সাথে প্রবেশদ্বারটি খুলে যায়। তারা বাইরে যাওয়ার কথা ভাবছিল, ঠিক তখনই একটি নীল শিখা নিভে যায় এবং মূর্তিগুলো আবার তাদের দিকে এগোতে থাকে। জিনু খেয়াল করে যতক্ষণ সে মূর্তির দিকে তাকিয়ে থাকে ততক্ষণ সেটি স্থির থাকে। সে সবাইকে মূর্তির দিকে তাকিয়ে থাকতে বলে। সবাই তাই করছিল, কিন্তু একটি মেয়ে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং প্রাণ ভয়ে দরজার বাইরে দৌড়ে চলে যায়। তার বেরিয়ে যাওয়ার সাথে সাথেই আরেকটি শিখা নিভে যায় এবং দরজা কি একটু বন্ধ হয়ে আসে। জিনু রহস্যটি বোঝার চেষ্টা করে, কিন্তু তাকে যে হান্টার ধরেছিল সেও তাকে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। জিনু চিৎকার করে বলে, সবাই এখানে দাঁড়িয়ে থাকো, এই নীল শিখাগুলো সময়ের সাথে সাথে নিভছে। কনস্টেলেশন হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছেন। সব শিখা নিভে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলে হয়তো আমরা সবাই বাঁচব। কিন্তু কিম বলে, এমনও তো হতে পারে শিখা নিবলেই ওরা আমাদের মেরে ফেলবে। সে জিনুকে ধন্যবাদ দেয় তাকে বাঁচানোর জন্য এবং ক্ষমা চেয়ে সেও সেখান থেকে পালিয়ে যায়। এখন সেখানে মাত্র 3 জন অবশিষ্ট, সং, জিন এবং জুহি। সং জিন উকে বলে জুহিকে নিয়ে পালিয়ে যেতে, কারণ জিন উর পা কাটা এবং জুহিও অতিরিক্ত জাদুর প্রভাবে হাঁটতে পারছে না। জিনু বুঝতে পারে কেউ একজন না থাকলে বাকিরা মরবে। সে সংকে বলে জুহিকে নিয়ে চলে যেতে। জিনু জুহিকে যেতে বলে, কিন্তু জুহি তাকে ফেলে যেতে চায় না। তখন জিনু তার পাওয়া সেই ক্রিস্টালটি জুহির হাতে দিয়ে বলে, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে ডিনারে নিয়ে যেতে পারলাম না, তবে এটা দিয়ে নিজের জন্য কিছু কিনে নিও। আমি যখন বাইরে আসব তখন আমাকে টাকাটা ফেরত দিয়ে দিও। তখনই মিস্টার সং জুহির ঘাড়ে আঘাত করে তাকে অজ্ঞান করে দেন এবং তাকে কাঁধে নিয়ে দরজার বাইরে চলে যান। জিনু মনে মনে বলে, যাক, অন্তত শুধু আমিই মরছি। আমার আরও বেশি টাকার ইন্স্যুরেন্স করে রাখা উচিত ছিল, তবে আমার পরিবার আরও একটু সাহায্য পেত। সে একটি তলোয়ার তুলে নেয় এবং মূর্তির দিকে তাকিয়ে বলে, তোমাদের মধ্যে কেউ না কেউ তো আমার সাথে নরকে যাবেই, কিন্তু এই বিশাল সব মূর্তির সামনে সে আর কি বা করতে পারত। মূর্তিরা তাকে নৃশংসভাবে মারতে শুরু করে, যার ফলে তার একটি হাতও কেটে যায়। সে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকে আর ভাবতে থাকে, এসব কি হচ্ছে? এসব শুধু আমার সাথেই কেন হয়? আমিও শক্তিশালী হতে চেয়েছিলাম। আমি দুর্বল জানি, কিন্তু আমি বাঁচতে চাই। তখনই একটি মূর্তি তার বুকে অস্ত্র বিধিয়ে তাকে তুলে নিয়ে একটি বলিদানের মতো বেদির মাঝখানে ছুঁড়ে ফেলে দেয়। প্লিজ প্লিজ, আমি মরতে চাই না। একটি মূর্তি তাকে শেষ আঘাত করতে উদ্যত হয়। ঠিক তখনই জিন উর চোখের সামনে একটি স্ক্রিন ভেসে ওঠে। গোপন কোয়েস্ট অ্যাক্টিভেট হয়েছে। আপনি প্লেয়ার হওয়ার সমস্ত যোগ্যতা পূরণ করেছেন। আপনি কি এটি গ্রহণ করতে চান? যদি আপনি গ্রহণ না করেন তবে আপনার হৃৎপিণ্ড 0.02 সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যাবে। যন্ত্রণার মধ্যেও জিনু বলে হ্যাঁ। এর 3 দিন পর জিন উর একটি হাসপাতালে জ্ঞান ফেরে। সে অবাক হয়ে দেখে যে তার হাত এবং পা দুটোই একদম ঠিক আছে। তার মনে হতে থাকে ওসব হয়তো কোনো ভয়ঙ্কর স্বপ্ন ছিল। তখনই হান্টার অ্যাসোসিয়েশন থেকে 2 জন ব্যক্তি তার সাথে দেখা করতে আসে, যাদের একজনের নাম ভু জিনচুল এবং অন্যজন কাং। তারা জানায় যে জিন উ 3 দিন ধরে অজ্ঞান ছিল। জিনু দ্রুত জুহি এবং মিস্টার সং-এর খবর জানতে চায়। তারা জানায় যে তারা বেঁচে আছেন, কিন্তু মিস্টার সং-এর একটি হাত না থাকায় তিনি হয়তো হান্টিং ছেড়ে দেবেন। আর জুহির মানসিক অবস্থা খুবই খারাপ, তার সাইকোলজিক্যাল চিকিৎসা চলছে। হয়তো সেও আর কোনোদিন দানজানে পা দেবে না। ভু জিনচুল বলেন, তোমাদের পুরো টিমের মধ্যে মাত্র 6 জন বেঁচে ফিরেছে। হান্টিং বিপজ্জনক কাজ, কিন্তু এমন ঘটনা রিরল। যখন হোয়াইট টাইগার গিল্ডের একটি দল তোমাদের উদ্ধারে ভেতরে ঢোকে তখন তারা শুধু তোমাকে সেখানে পড়ে থাকতে দেখেছে। বাকি
সার্ভাইভাররা যেমন পড়েছিল সেখানে কোনো মূর্তি ছিল না। যদি আমরা সেখানে কোনো মৃতদেহ না পেতাম তাহলে আমরা এগুলোকে গল্প বলে উড়িয়ে দিতাম এবং সবকিছুর জন্য তোমাকে দায়ী করতাম। কিন্তু জিনু, তুমি কি রিঅ্যাওয়েকনিং অনুভব করেছো? সাধারণত হান্টাররা তাদের ক্ষমতা বাড়াতে পারে না, কিন্তু কিছু রিরল ক্ষেত্রে হান্টাররা দ্বিতীয়বার ক্ষমতার জাগরণ অনুভব করে, যার ফলে তারা সরাসরি এ র্যাঙ্ক বা এস র্যাঙ্ক হয়ে যায়। তারা জিনুর সামনে একটি ম্যাজিক ডিটেক্টর রাখে। জিনু উৎসাহের সাথে তাতে হাত দেয়। তারা ভেবেছিল জিনু নিশ্চয়ই শক্তিশালী হয়েছে, কারণ কোনো ই র্যাঙ্ক হান্টারের পক্ষে অতগুলো মূর্তির হাত থেকে একা বেঁচে ফেরা অসম্ভব। কিন্তু ডিটেক্টরের রিডিং আসে মাত্র 10, অর্থাৎ সে এখনও আগের মতোই দুর্বল ই র্যাঙ্ক। একটি সাধারণ ই র্যাঙ্ক হান্টারের স্কোরও অন্তত 70 হয়, সেখানে তার মাত্র 10। তারা হতাশ হয়ে ভাবে যে এই লোকটা তো সাধারণ মানুষের মতো দুর্বল, সে কিভাবে ওখান থেকে ফিরল। জিনু মনে মনে বলে, সাদা গাধার দল ফালতু আমাকে এক্সাইটেড করে দিল। সে বুঝতে পারে যে সামনে ভাসমান স্ক্রিনটি শুধু সেই দেখতে পাচ্ছে। তখনই তার বোন সাংজিন সেখানে পৌঁছে তাকে প্রচণ্ড বকাঝাকা শুরু করে। সে তাকে হুমকি দেয় যে যদি তার ভাই আবারও নিজের জীবন ঝুঁকিতে রাখে তবে সে স্কুল ছেড়ে দিয়ে কাজে ঢুকে পড়বে। জিনু তাকে কথা দেয় যে এমনটা আর হবে না। এরপর সে জিনাকে জিজ্ঞেস করে সে সামনে কোনো স্ক্রিন দেখতে পাচ্ছে কিনা। জিনা কিছুই দেখতে পায় না। জিনু জিজ্ঞেস করে, আচ্ছা বোন, তুই তো অনেক গেম খেলিস, আনরেড মেসেজ কিভাবে খোলে? বোন বলে, শুধু বললেই হয় ওপেন। জিনু মনে মনে বলে মেসেজ ওপেন, আর অমনি তার সামনে সিস্টেমের মেসেজ খুলে যায়। সিস্টেমটাকে জানায় যে এটি তার শক্তি বৃদ্ধির জন্য তৈরি, কিন্তু সে যদি নির্দেশ না মানে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। অনেকগুলো পুরস্কারও ছিল। সে কিছু না বুঝেই তার ডেইলি কোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয়। কোয়েস্টটি ছিল এমন: 100টি পুশ আপ, 100টি সিট আপ, 100টি স্কোয়াট এবং 10 কিমি দৌড়ানো। যদি সেইগুলো সম্পন্ন না করে তাহলে তাকে শাস্তি পেতে হবে। জিনু ভাবে, মজা করছো নাকি? আমি এখনো সুস্থই হইনি, আর হাসপাতালের মধ্যে দৌড়াবো কিভাবে? সে পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে চয় জৈন হান্টার চা হে ইনকে বি র্যাঙ্ক রেইডে ইনস্ট্রাক্টর হিসাবে যেতে বলছেন, যাতে নতুন রিক্রুটদের প্রশিক্ষণ দেওয়া যায়। চা হে ইন দ্বিধাগ্রস্ত হলেও চয় জানান যে তাদের গিল্ড দেশের সেরা 5-এর মধ্যে থাকলেও আন্তর্জাতিকভাবে এখনও পিছিয়ে, তাই হান্টারদের কমব্যাট স্কিল বাড়ানো জরুরি। ঠিক সেই মুহূর্তে শহরের রাস্তার মাঝখানে আরেকটি রহস্যময় পোর্টাল খুলে যায়। হাসপাতালে জিনু ঘুমাচ্ছিল, কিন্তু রাত 12টা বাজার সাথে সাথে নোটিফিকেশন আসে যে সে তার কোয়েস্ট পুরো করেনি। হঠাৎ পুরো ঘর কাঁপতে শুরু করে এবং সে বিছানা থেকে পড়ে গিয়ে দেখে যে সে একটি বিশাল মরুভূমিতে পৌঁছে গেছে। তার পিছনে একটি দানবীয় বিছে তেড়ে আসছে। স্ক্রিনে লেখা ওঠে, ডেইলি কোয়েস্ট সম্পন্ন না করার শাস্তি হিসাবে আপনাকে 4 ঘন্টায় এই দানবের হাত থেকে বেঁচে থাকতে হবে। সেই দানবীয় বিছেটির হাত থেকে বাঁচতে জিনু দিকবিদিক দৌড়াতে থাকে। অন্যদিকে হাসপাতালের নার্সরা দেখে জিনু তার বিছানায় নেই এবং তারা তাকে খুঁজতে শুরু করে। জিনু যখন ওই মনস্টারটির মুখে পড়তে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে টাইমারের সময় শেষ হয়ে যায়। পেনাল্টি বা শাস্তির মেয়াদ শেষ হওয়া মাত্রই সে আবার হাসপাতালের নিজের রুমে ফিরে আসে। টাস্কটি সফলভাবে সম্পূর্ণ করার জন্য সে একটি পুরস্কারও পায়, কিন্তু ততক্ষণে সে ক্লান্তিতে জ্ঞান হারিয়েছে। কিছুদিন পর জিন ও তার বোন জিন আকে জানায় যে সে দ্রুতই বাড়ি ফিরে আসবে। অন্যদিকে জুহির কাছে একটি ডি র্যাঙ্ক ডানজনে যাওয়ার প্রস্তাব আসে, কিন্তু সে সরাসরি তা প্রত্যাখ্যান করে দেয়। তখন ওই ব্যক্তিটি তাকে জানায় যে জিন ও পুরোপুরি সুস্থ হয়ে গেছে। এই খবর শুনে জুহি ভীষণ খুশি হয় এবং হাসপাতালে তাকে দেখতে যায়। সেখানে গিয়ে সে নার্সদের মুখে শুনে যে জিন উনাকে সারাদিন শুধু শরীরচর্চা বা ওয়ার্কআউট করে। জিন উ তার ডেইলি কোয়েস্ট সম্পন্ন করে মনে মনে বলে, আজ আমার জ্ঞান ফেরার 4র্থ দিন এবং এখন আমি সবকিছু কিছুটা বুঝতে পারছি। প্রথমত, এই স্ক্রিনটি আমার কল্পনা নয়, আর দ্বিতীয়ত, যদি আমি কোয়েস্ট সম্পন্ন করি তবে 3টি পুরস্কার পাই। 1, ফুল রিকভারি, যা আমার শরীরকে পুরোপুরি সুস্থ করে দেয়। 2, এবিলিটি পয়েন্টস, যা আমি আমার ইচ্ছামতো ক্ষমতার যেমন স্ট্রেংথ, স্পিড এর মান বাড়াতে ব্যবহার করতে পারি। আমি যখনই পয়েন্টগুলো ব্যবহার করি আমি নিজের শরীরে উন্নতির অনুভূতি পাই। আর 3, আমার কাছে একটি ইনভেন্টারি আছে যা একদম গেমের মতো। সেই ডেইলি কোয়েস্ট থেকে সে একটি বক্স পায় যার ভেতরে ছিল একটি চাবি। এটি একটি বিশেষ ডানজনে প্রবেশের চাবি, যার লোকেশন তার নোটিফিকেশন স্ক্রিনে দেখা যাচ্ছিল। ডানজন নামটা শুনতেই তার মনে সেই ভয়ঙ্কর মূর্তির স্মৃতি ভেসে ওঠে। এরপর সে তার মায়ের সাথে দেখা করতে যায় এবং আমাদের 4 বছর আগের একটি দৃশ্য দেখানো হয়। জিন উর মা হঠাৎ একদিন অজ্ঞান হয়ে গিয়েছিলেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা জানান যে তিনি ইটার্নাল স্লাম্বারে চলে গেছেন। এটি এমন একটি অবস্থা যা পোর্টালগুলো আসার পরেই দেখা দিয়েছে এবং হাজারে একজনের হয়। ধারণা করা হয় যাদের শরীর জাদুকরী শক্তি বা ম্যাজিক হ্যান্ডেল করতে পারে না তাদের এই রোগ হয়।
বর্তমান চিকিৎসাবিজ্ঞানে এর কোনো প্রতিকার নেই, তাই তাকে শুধু কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা সম্ভব। সেই দিন থেকেই মায়ের চিকিৎসার খরচ জোগাতে জিনউ হান্টার হিসেবে কাজ শুরু করে। একদিন যখন সে জানতে পারে যে সে ক্ষমতা বা পাওয়ার অ্যাওয়েকেন করেছে, তখন সে ভেবেছিল অনেক টাকা আয় করে মায়ের চিকিৎসা করবে, কিন্তু তার ক্ষমতা এতটাই কম ছিল যে হান্টাররা তার সাথে কিছুই শেয়ার করতে চাইত না। বর্তমানে জিনউ সেই জায়গায় পৌঁছায় যেখানে সিস্টেম তাকে ডানজানের কথা বলেছিল। আমার নিজের সার্ভাইভাল স্কিলের ওপর বিশ্বাস আছে, কোনো বিপদে পড়লে পালিয়ে আসব। সে চাবিটি ব্যবহার করে এবং সেই দরজার ভেতরে প্রবেশ করে। সামনে নোটিফিকেশন আসে সে একটি ইনস্ট্যান্স ডানজানের ভেতরে প্রবেশ করেছে। সে ভেতরে ঢুকতেই পেছনের দরজাটি বন্ধ হয়ে যায়। সে দেখে পাশ দিয়ে সাধারণ মানুষ হেঁটে যাচ্ছে, কিন্তু কেউ তাকে দেখতে পাচ্ছে না। সে এক ভিন্ন ডাইমেনশনে আছে। জিনউ ভয় পেয়ে যায়। আরে, আমি তো ভেবেছিলাম বিপদ দেখলে পালাবো, কিন্তু এখানে তো দরজাই বন্ধ হয়ে গেল। সিস্টেম তাকে জানায় যে এই ডানজান থেকে সে ততক্ষণ বের হতে পারবে না যতক্ষণ না সে সেখানকার বসকে হারাবে অথবা একটি টেলিপোর্টেশন স্টোন ব্যবহার করবে। জিনউ হতাশ হয়ে বলে, আরে বালক বুদ্ধি, আমি তো কোনো র্যাঙ্ক মনস্টারকেও হারাতে পারি না, আমি একা এই ডানজান ক্লিয়ার করব কি করে? কিন্তু তার কাছে আর কোনো উপায় ছিল না। সে ভেতরে ঢুকতেই 3টি গবলিন মনস্টার তাকে আক্রমণ করে। জিনউ শুধু তাদের আক্রমণ এড়াচ্ছিল, পাল্টা আঘাত করার সুযোগ পাচ্ছিল না। মনস্টারগুলো তার ওপর চড়াও হয়, কিন্তু প্রচণ্ড রাগে জিনউ আবার উঠে দাঁড়ায় এবং নিজের ছুরি দিয়ে একটি মনস্টারকে খতম করে দেয়। এতে তার আত্মবিশ্বাস বেড়ে যায় এবং সে বাকি গবলিনগুলোকেও সহজে মেরে ফেলে। মনে হচ্ছে আমি সত্যিই শক্তিশালী হচ্ছি, কিন্তু ঠিক তখনই সেখানে একটি বিশাল মনস্টার লাইকান বা উলফ চলে আসে এবং সেটি জিনউর অস্ত্রটি এমনভাবে ভেঙে দেয় যেন সেটি কাঁচের তৈরি। জিনউ বুঝতে পারে এই মনস্টারটি গবলিনদের চেয়ে বহুগুণ শক্তিশালী। তার পা ভয়ে কাঁপতে শুরু করে। মনে হচ্ছে সেই ডাবল ডানজানের ভয় এখনও আমার মন থেকে যায়নি। লাইকানটি তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তার মুখে একটি গভীর আঁচড় দিয়ে দেয়। আমার কাছে কোনো হিলার নেই, এখন কোনো বড় আঘাত পেলে আমি শেষ হয়ে যাব। জিনউ মনস্টারটির আক্রমণ এড়াতে থাকে এবং অবাক হয়ে লক্ষ্য করে সে নিজেকে খুব হালকা অনুভব করছে। তার স্পিড বেড়েছে। মনস্টারটি আবারও আক্রমণ করতে এলে জিনউ ভয় কাটিয়ে শেষমেশ লড়াই শুরু করে। তার এক ঘুষিতে লাইকানটি অনেক দূরে ছিটকে পড়ে। আমার শক্তি কি এত বেড়ে গেছে? কিন্তু তাতে কোনো লাভ নেই, কারণ ওর তুলনায় আমি এখনও অনেক দুর্বল। সে লাগাতার ঘুষি মারতে থাকে, কিন্তু মনস্টারটির তেমন কোনো ক্ষতি হচ্ছিল না। এখন আমি কি করি? না আছে কোনো দল, না হিলার। এভাবে চললে আমি মারা যাব। ইস, যদি আমার কাছে কোনো ম্যাজিক্যাল অস্ত্র থাকত! তখনই তার মনে পড়ে যে তার কাছে একটি ইনভেন্টরি আছে। সেখান থেকে সে একটি বড় তলোয়ার বের করে এবং এক কোপে মনস্টারটিকে মাঝখান থেকে চিড়ে ফেলে। এক সেকেন্ড, এই তলোয়ারটি আমার ইনভেন্টরিতে কি করছে? কিম তো বলেছিল সে এটি 3 মিলিয়নে কিনেছে। আসলে এটি মিস্টার কিমের ফেলে যাওয়া তলোয়ার, যা সিস্টেম ইনভেন্টরিতে নিয়ে নিয়েছিল। তখনই জিনউর ক্ষতগুলো হিল হতে শুরু করে এবং সেখানে আরও 2টি লাইকান পৌঁছে যায়। কিন্তু এবার জিনউ ভয় পাচ্ছিল না, কারণ তার কাছে অস্ত্র আছে। কিন্তু বিপত্তি বাজে যখন তার তলোয়ারটি মাটিতে আটকে যায়। মনস্টারগুলো তার দিকে এগোতে থাকে আর জিনউর আত্মা শুকিয়ে যায়। শেষ মুহূর্তে সে তলোয়ারটি মাটি থেকে বের করে নেয়। জিনউ দ্রুত তলোয়ারটি বের করে নেয়। যখন সে উলফগুলোর ওপর হামলা করে, একটি নেকড়ে তার আক্রমণ এড়িয়ে যায় এবং অন্যটি তার তলোয়ারটি কামড়ে ধরে ফেলে। জিনউ তাকে লাথি মেরে সরিয়ে দেয় এবং তলোয়ার দিয়ে তার মুখ চিরে ফেলে। এখন সেখানে মাত্র একটিই মনস্টার অবশিষ্ট ছিল। জিনউ মনে মনে বলে, এই মনস্টারগুলো সেই ডাবল ডানজানের মনস্টারদের তুলনায় কিছুই নয়। তার ভয়ঙ্কর রূপ দেখে অবশিষ্ট মনস্টারটি ভয়ে পালিয়ে যায়। অবশেষে জিনউ একটু আরাম করার সুযোগ পায় এবং দেখে সে লেভেল 2তে পৌঁছে গেছে। ডেইলি কোয়েস্ট করে তো কখনো লেভেল বাড়েনি, মনে হচ্ছে আসল লড়াই করলে তবেই লেভেল বাড়ে। আমার ক্ষতগুলোও সেরে গেছে এবং মনে হচ্ছে প্রতিবার লেভেল আপ করলে আমার স্ট্যাটাস পয়েন্টগুলো বেড়ে যায়। এরপর সে একটি মৃত লাইকানের কাছে যায় এবং সেখান থেকে একটি ফ্যাং বা বিষ দাঁত পায়। সে ভাবে, যদি এটা গেম হয় তাহলে কি এই ডানজান আর এখানকার মনস্টারগুলো সাধারণ গেট বা পোর্টালের ডানজান থেকে আলাদা? তখনই তার সামনে একটি শপ বা দোকানের স্ক্রিন আসে, কিন্তু তার লেভেল খুব কম হওয়ায় সে কিছু কিনতে পারছিল না। তবে সে সংগৃহীত বস্তুগুলো বিক্রি করতে পারত। একটি জিনিস বিক্রি করে সে 20 গোল্ড পায়। সে ভাবে, এটার ভ্যালু কত কে জানে, তবে যেহেতু আমি একটি লো র্যাঙ্ক ডানজানে আছি তাই খুব বেশি হওয়ার কথা নয়। এখন আমার কি করা উচিত? বসকে না হারিয়ে তো বাইরে যেতে পারছি না, আর এত সহজেই টেলিপোর্টেশন স্টোনও পাওয়া যাবে না। কিন্তু এভাবে বসে থাকলে না খেয়েই মরব। যদি বসকে হারাতে হয় তবে মনস্টারদের মেরে লেভেল বাড়াতে হবে। এ কথা ভাবতেই তার সামনে অনেকগুলো লাইকান মনস্টার চলে আসে। জিনউ সাহস সঞ্চয় করে লড়াই শুরু করে। আমি এত সহজে তোমাদের হাতে মরব না। আমি জানি তোমরাও হার মানবে না, কিন্তু এতেই তো মজা, তবেই তো আমার লেভেল আর শক্তি বাড়বে। সে একের পর এক মনস্টারদের মারতে থাকে এবং তার সামনে নোটিফিকেশনের বন্যা বয়ে যায়।
সব মনস্টারকে মারার পর সে একটি বিশেষ নোটিফিকেশন পায়, সে উলফ অ্যাসাসিন হওয়ার টাইটেল পেয়েছে। অন্যদিকে বাইরে কিছু মানুষ একটি পোর্টালের সামনে দিয়ে যাচ্ছিল এবং তারা অবাক হচ্ছিল যে হান্টাররা এখনও কেন এটি বন্ধ করতে পারেনি। ডানজানের ভেতরে জিন উ খেয়াল করে যে লড়াই করতে করতে তার তলোয়ারটি প্রায় ভাঙার মুখে। তখনই একটি নোটিফিকেশন তাকে জানায় যে উলফ অ্যাসাসিন হওয়ার সুবিধা কী। যখনই সে কোনো পশু শ্রেণীর দানবের সাথে লড়াই করবে তার সমস্ত ক্ষমতা 40% বেড়ে যাবে। সে তার ইনভেন্টারি চেক করে দেখে সেখানে অনেক বিষ দাঁত এবং ক্ল জমা হয়েছে। তবে সবচেয়ে ভালো খবর হলো সে একটি টেলিপোর্টেশন স্টোন পেয়ে গেছে। আমি কি এটা ব্যবহার করে চলে যাব? কিন্তু এখন বাইরে চলে গেলে হয়তো শক্তিশালী হওয়ার এমন সুযোগ আর কোনোদিন পাবো না। বাইরে যাওয়ার পরে ডানজানের কি হবে কে জানে। শেষ পর্যন্ত জিনু সিদ্ধান্ত নেয় যে সে লড়াই চালিয়ে যাবে। অন্যদিকে জুহির কাছে হান্টার অ্যাসোসিয়েশন থেকে একটি ফোন আসে। তাকে জানানো হয় কাছেই একটি ডানজেন ব্রেক হয়েছে এবং সাহায্যের জন্য তাকে ডাকা হয়। জুহি অপরাধ বোধে ভুগছিল, কারণ সে আগে মানা করে দিয়েছিল। সে ভাবে জিন উ যখন এত পরিশ্রম করছে তখন আমাকেও কিছু একটা করতে হবে। সে সাহায্যের জন্য রাজি হয়ে যায়। ডানজেনের ভেতরে জিন উ মনস্টারদের নিধন করে এগিয়ে যাচ্ছিল। যতবার লেভেল আপ হচ্ছে মনস্টারদের সাথে লড়াই তত সহজ হয়ে যাচ্ছে। সেই সাথে তাদের নামের রঙেরও পরিবর্তন হচ্ছে। সাদা রঙের নামের মানে হলো তারা আমার চেয়ে দুর্বল। যদি নাম কমলা রঙের হয় তবে তারা আমার মতোই শক্তিশালী, কিন্তু যদি নাম লাল রঙের হয় তবে তারা আমার চেয়ে অনেক বেশি শক্তিশালী। আগে এই নেকড়েগুলোর নাম লালে ছিল, কিন্তু এখন সেগুলো সাদা হয়ে গেছে, অর্থাৎ জিন উ আগের চেয়ে অনেক শক্তিশালী। কিন্তু তার তীক্ষ্ণ অনুভূতি তাকে বলছিল যে নিচের তলার মনস্টারটি অত্যন্ত ভয়ঙ্কর হতে চলেছে। তার তলোয়ার প্রায় ভেঙে গেছে এবং এখন এই সাধারণ মনস্টারদের মেরে তার লেভেলও বাড়ছে না। যেহেতু তার লক্ষ্যই হলো শক্তিশালী হওয়া, তাই সে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। নিচে পৌঁছানো মাত্রই বিদ্যুতের গতিতে কেউ একজন তার উপর হামলা করে। সে প্রতিক্রিয়া দেখানোরও সুযোগ পায় না। আঘাতের চোটে তার তলোয়ারটি মাঝখান থেকে ভেঙে যায়। তার সামনে আবির্ভূত হয় একটি বিশাল সর্প মনস্টার। এত লেভেল আপ করার পরেও সেই মনস্টারটির নাম কমলা রঙে দেখাচ্ছিল। এই ডানজেনের বস তাহলে এই মনস্টারটি? আমার এই ভাঙা তলোয়ার দিয়ে শক্ত আঁশভেদ করা সম্ভব নয়। সে জানতো অস্ত্র ছাড়া লড়া মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। মনস্টারটির পরবর্তী আঘাতে জিন উ ছিটকে গিয়ে পানিতে পড়ে যায়, কিন্তু মনস্টারটি তাকে পানিতেও রেহাই দেয় না। সে জিন উকে খড়ের বস্তার মতো এদিক ওদিক আছড়াতে থাকে, এমনকি তার উপর একটি ট্রেনের বগিও ছুঁড়ে মারে। জিনু ভেবেছিল সে শক্তিশালী হয়ে গেছে, কিন্তু এখন সে বুঝতে পারে যে তা যথেষ্ট ছিল না। সে ভাবতে থাকে, আমাকে আর কত শক্তিশালী হতে হবে? কবে আমি অন্যদের উপর বোঝা হওয়া বন্ধ করব? তখনই তার মিস্টার সাংয়ের সেই কথা মনে পড়ে, সবাই তোমাকে দ্য উইকেস্ট হান্টার বলে। যদি তুমি সবাইকে ভুল প্রমাণ করতে চাও তবে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। তখনই সেই মনস্টারটি আবার জিন উর উপর হামলা করে এবং তাকে মারতে মারতে একদম অন্য এক এলাকায় নিয়ে যায়। জিনু মনে মনে বলে, আমাকে ওই তকমা দেওয়া হয়েছিল কারণ আমি সত্যিই সবচেয়ে দুর্বল ছিলাম। যাদের শক্তি আছে তারা যে কোনো পরিস্থিতিতে উপরে থাকে, কিন্তু শক্তিমানদের কাছে দুর্বলের কোনো স্থান নেই। তারা শুধু ভয়ে কাঁপে আর পরাজিতদের মতো সবকিছু চেয়ে চেয়ে দেখে। দুর্বল যতই চালাক বা বুদ্ধিমান হোক না কেন, সামনে যদি অসীম শক্তি থাকে তবে সে হারবেই। এরপর সাং জিন উ তার সর্বশক্তি দিয়ে সেই সর্প মনস্টারটির উপর ঝাঁপিয়ে পড়ে। সে মনস্টারটির পিঠে চড়ে বসে, কিন্তু মনস্টারটি তাকে দেওয়ালের সাথে আছাড় বেঁধে নিচে ফেলে দেয়। জিনু চিৎকার করে ওঠে, আমি শক্তিশালী হয়েই ছাড়ব। তার পুরো শরীর থেকে এক উজ্জ্বল আভা বের হতে থাকে। আমি এত সহজে হার মানতে পারি না। লড়তে লড়তে জিন উ মনস্টারটিকে নিজের হাত দিয়ে জাপটে ধরে। সে তার সমস্ত অ্যাবিলিটি পয়েন্টগুলো স্ট্রেংথে ঢেলে দিয়েছিল এবং এখন সেটির প্রয়োগ শুরু করে। সে তার পুরো শক্তি দিয়ে মনস্টারটির শক্ত আঁশগুলো ছিঁড়ে ফেলতে থাকে। সাপটি তাকে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু জিন উ তাকে ছাড়ে না এবং শেষমেশ প্রচণ্ড শক্তি প্রয়োগ করে মনস্টারটিকে গলা টিপে মেরে ফেলে। সাথে সাথে একটি নোটিফিকেশন আসে এবং সে জানতে পারে যে সে এক লাফে বেশ কয়েকবার লেভেল আপ করেছে। জিন উ মৃদু হাসে, অবশেষে আমার শক্তি কিছুটা তো বাড়ল। সেই বসকে হারানোর ফলে সে একটি ভয়ঙ্কর ড্যাডার পায় যার নাম কাসাকাস ভ্যানম ফ্যাং। এটি মিস্টার কিমের তলোয়ারের চেয়ে দ্বিগুণ শক্তিশালী এবং এতে শত্রুকে অবশ এবং দুর্বল করার ক্ষমতা আছে। সেই সাথে সে একটি বিষাক্ত পানীয় পায় যা তার চামড়া মজবুত করবে ঠিকই, কিন্তু পেশির মারাত্মক ক্ষতি করতে পারে। যেহেতু সে বসকে হারিয়ে ফেলেছে তাই সেই ইনস্ট্যান্স ডানজেনটি শেষ হয়ে যায়। জিন উ নিজেকে একটি জনশূন্য ট্রেন স্টেশনে আবিষ্কৃত করে। সে তার ভাঙা তলোয়ার নিয়ে বাইরে আসতেই একজন সৈনিক তাকে দ্রুত লুকিয়ে পড়তে বলে, কিন্তু তার তলোয়ার দেখে সৈনিকটি বুঝে যায় যে সে একজন হান্টার, তাই সে তাকে সাথে নিয়ে যায়। চারপাশ দেখে জিন উ বুঝতে পারে এখানে একটি ডানজেন ব্রেক হয়েছে। সৈনিকটি জানায় বাইরে আসা প্রায় সব মনস্টার মারা গেলেও একটি বিশাল মনস্টার এখনও জীবিত। জিন উর তীক্ষ্ণ অনুভূতি বা এখন অনেক বেড়ে গেছে, তাই সে সহজেই বুঝতে পারে সেই বস মনস্টারটি কোথায় আছে। আমরা দেখি মনস্টারটি বিশাল বড় এবং হান্টাররা তার সাথে লড়তে হিমশিম খাচ্ছে। তাদের
তাদের লিডার সবাইকে নির্দেশ দেয় যেন তারা ট্যাঙ্ককে হিল করার দিকে মনোযোগ দেয়, কিন্তু ট্যাঙ্কের অবস্থা খারাপ, কারণ এতক্ষণ লড়াই করার পরেও মনস্টারটির গায়ে একটি আঁচড়ও লাগেনি। জিন উ দূর থেকে সব দেখে বুঝতে পারে যে এই হান্টাররা কোনো প্রস্তুতি ছাড়াই তড়িঘড়িতে জড়ো হয়েছে, কারণ তাদের মধ্যে কোনো টিম ওয়ার্ক নেই। সে তার পারসেপশন স্কিল দিয়ে বুঝতে পারে সেখানে 8 জন ই র্যাঙ্ক হান্টার এবং একজন ডি র্যাঙ্ক হান্টার আছে, আর সেই ডি র্যাঙ্ক হান্টারটি হলো ট্যাঙ্ক। সে দেখে একটি মেয়ে জুহিকে হিল করতে বলছে, কিন্তু জুহি মনোযোগ দিতে পারছে না। চোট বন্ধ করলেই সেই পুরনো ডাবল ডানজনের স্মৃতি মনে পড়ছে। এটা দেখে জিন উ বুঝতে পারে জুহি এখনও সেই আতঙ্ক থেকে বেরোতে পারেনি। সে ভাবে, 1 সেকেন্ড, এটা তো একটা ডি র্যাঙ্ক বস, আমি যেটার সাথে লড়াই করে এলাম তার তুলনায় এটা তো অনেক দুর্বল। আমি যদি ওর ডিফেন্স ব্যারিয়ারটা ভেঙে দিতে পারি তাহলে বাকি হান্টাররা সহজেই ওকে হারিয়ে দেবে। জিন উ তার হাতের সেই ভাঙা তলোয়ারের টুকরোটি প্রচণ্ড গতিতে মনস্টারটির দিকে ছুঁড়ে মারে। এতে মনস্টারটির রক্ষা কবচ বা ব্যারিয়ার ভেঙে চুরমার হয়ে যায় এবং বাকি হান্টাররা সম্মিলিত আক্রমণে তাকে মেরে ফেলে। সেই ডি র্যাঙ্ক হান্টারটি বিশ্বাসই করতে পারছিল না যে মনস্টারকে তারা এতক্ষণ কোনো ক্ষতি করতে পারেনি সে একটি ভাঙা তলোয়ারের আঘাতেই দুর্বল হয়ে গেল। সে সৈনিককে জানতে চায় অস্ত্রটি কে ছুঁড়েছে। সৈনিকটি তাকে দেখানোর আগেই জিন উ সেখান থেকে চলে যায়। সে ভাবে উনি নিশ্চয়ই কোনো হাই র্যাঙ্কিং হান্টার হবেন। জিনু নিজেও অবাক হয় যে সে এক আঘাতেই ওকে ঘায়েল করেছে। সে ভাবে মনস্টারটি হয়তো আগে থেকেই দুর্বল ছিল। অন্যদিকে জুহি ভাবতে থাকে ওটা কি জিন উ ছিল। আর এখানেই প্রথম, তৃতীয় এবং চতুর্থ পর্ব শেষ হয়।